গুড মর্নিং সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভৌত আলোক বিজ্ঞান অধ্যায়ের যে থিওরি আছে সেটি শেষ করলাম। আমাদের এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেসব ক্লাসে এইসব থিওরি আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো যে গাণিতিক সমস্যার সমাধান করতে হলে আমাদের সূত্রগুলো ভালোভাবে জানতে হবে, তাই না? তো সেজন্য শুরুতেই আমি সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব এগুলো তোমরা বাসায় ভালোভাবে মুখস্থ করবে। এগুলো যদি তোমাদের মুখস্থ না থাকে তাহলে তোমরা কোনোভাবেই অঙ্কগুলো শেষ করতে পারবে না, তাই না? অঙ্কগুলো বুঝবে না, উদ্দীপক দেখে ধরতে পারবে না অঙ্কগুলো, তাই না? তো ঠিক আছে, আমরা আমাদের আলোচনায় চলে যাই। শুরুতেই আমরা দেখি কি কি সূত্র আছে আমাদের এই অধ্যায়ে। এখানে দেখো যে শুরুতে একটি সূত্র আছে, ই নট বাই বি নট ইকুয়াল টু সি। ই নট বাই বি নট ইকুয়াল টু সি। তো এখানে ই দ্বারা কি বোঝায় আর বি দ্বারা কি বোঝায়, তাই না? তোমরা জানো যে ই দ্বারা কি বোঝায়, শুধু ই দ্বারা তড়িৎ ক্ষেত্র, তাই না? ই দ্বারা বোঝায় তড়িৎ ক্ষেত্র। ই দ্বারা কি বোঝায়? তড়িৎ ক্ষেত্র। আর বি দ্বারা কি বোঝায়? চুম্বক ক্ষেত্র। তাহলে ই দ্বারা হচ্ছে তড়িৎ ক্ষেত্র, তাই না? আর বি দ্বারা কি বোঝায়? চৌম্বক ক্ষেত্র। তাহলে ই নট দ্বারা কি বোঝাবে? সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র। ই নট কথাটা থাকলে হবে সর্বোচ্চ তড়িৎ ক্ষেত্র। আর বি দ্বারা বোঝে চৌম্বক ক্ষেত্র, তাহলে বি নট থাকলে হবে সর্বোচ্চ চৌম্বক ক্ষেত্র। এরপরে যে সূত্রটি আছে, সি এ বাই সি বি ইকুয়াল টু এ মিউ বি। এ মিউ বি। তাহলে এখানে সি দ্বারা কি বোঝায়? আলোর বেগ। সি সমান সমান হচ্ছে আলোর বেগ, তাই না? সি দ্বারা বোঝায় আলোর বেগ। তাহলে সি এ দ্বারা কি বোঝায়? এ মাধ্যমে আলোর বেগ। সি এ দ্বারা বোঝাবে এ মাধ্যমে আলোর বেগ, সি বি দ্বারা বোঝাবে বি মাধ্যমে আলোর বেগ। আর এ মিউ বি এটা দ্বারা কি বোঝাবে? এ মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ এ মিউ বি এটা দ্বারা কি বোঝাবে? এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আলোর বেগ। ঠিক আছে, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমে আলোর বেগ, বি মাধ্যমের প্রতিসরাঙ্ক, এ মাধ্যমের সাপেক্ষে বি মাধ্যমের প্রতিসরাঙ্ক। আচ্ছা, তারপরে কি আছে? দশা পার্থক্য। দশা পার্থক্য ডেল্টা ইকুয়াল টু 2 বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য, তাই না? এখানে ল্যামডা দ্বারা কি বোঝায়? ল্যামডা সমান সমান কি বোঝায়? ল্যামডা সমান সমান তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা দ্বারা কি বোঝায়? তরঙ্গ দৈর্ঘ্য। ঠিক আছে, ল্যামডা সমান সমান তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দশা পার্থক্য সমান সমান কি? দশা পার্থক্য ল্যামডা ডেল্টা ইকুয়াল টু 2 বাই ল্যামডা ইন্টু পথ পার্থক্য। আচ্ছা, এখানে এক্সএন সুন্দর একটি সূত্র, এটি আমাদের অনেক ব্যবহার হবে। এক্সএন ইকুয়াল টু এন ল্যামডা ডি বাই এ। এখানে প্রত্যেকটি জিনিস মনে রাখবে। এক্সএন এটি দ্বারা কি বোঝায়? এক্স দ্বারা কি বোঝায়? ডোরার প্রস্থ। এক্স দ্বারা কি বোঝায়? ডোরার প্রস্থ। তাহলে এক্সএন দ্বারা কি বোঝায়? এনতম ডোরার প্রস্থ, তাই না? এক্সএন দ্বারা কি বোঝাবে? এনতম ডোরার প্রস্থ। আর ল্যামডা দ্বারা কি বোঝাবে? তরঙ্গ দৈর্ঘ্য। এখানে বড় হাতের ডি আছে, এটা দ্বারা কি বোঝাবে? চির থেকে পর্দার দূরত্ব, চির থেকে পর্দার দূরত্ব। ঠিক আছে, ডি দ্বারা কি বোঝাবে? চির থেকে পর্দার দূরত্ব। আর ছোট হাতের এ দ্বারা কি বোঝাবে? ছোট হাতের এটি দ্বারা কি বোঝাবে? চিরের প্রস্থ বা ব্যবধান, যেটাই আমরা বলি, তাই না? চিরের প্রস্থ বা ব্যবধান। তাহলে এক্সএন দ্বারা
এনতম ডোরার প্রস্থ, আর ল্যামডা দ্বারা তরঙ্গ দৈর্ঘ্য, এ দ্বারা চিরের প্রস্থ বা ব্যবধান, ডি দ্বারা চির থেকে পর্দার দূরত্ব। ডেল্টা এক্স দ্বারা কি বোঝায়? এক্স এন দ্বারা বোঝায় এনতম ডোরার প্রস্থ, আর ডেল্টা এক্স দ্বারা বোঝায় ডোরার ব্যবধান। ঠিক আছে, ডোরার ব্যবধান। তাহলে এখানে আমরা যে সূত্রগুলো জানলাম, হ্যাঁ, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, তাই না? তোমাদের তো আমরা মুখস্থ করে দিতে পারবো না, তোমাদের এই কাজগুলো করতেই হবে, অর্থাৎ জ্ঞানের যে পার্টটা থাকে মুখস্থ, তাই না? এগুলো তোমাদের মুখস্থ করতে হবে এবং বাংলা অর্থ সহ। আচ্ছা, এখানে আছে ডেল্টা এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। আচ্ছা, ডেল্টা এক্স দ্বারা কি বোঝায়? এক্স যেটা ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ, ডোরার প্রস্থ বোঝাচ্ছে ডেল্টা এক্স দ্বারা। এ সাইন থিটা এন, এই সূত্রটির তপনের বইয়ে শুধু এক্স দিয়ে বোঝানো আছে, এক্স ইকুয়াল টু ল্যামডা ডি বাই 2a। এ সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা, এ সাইন থিটা এন প্রাইম 2n প্লাস 1 ল্যামডা ডি ল্যামডা বাই 2। হ্যাঁ, তারপরে হচ্ছে এন ইকুয়াল টু 1 বাই এ প্লাস বি। এখানে এ দ্বারা আমরা জানি, এ দ্বারা কি বোঝায়? চিরের প্রস্থ, তাই না? এখানে থিটা দ্বারা কি বোঝায়? হ্যাঁ, কোণ। আচ্ছা, এন, এন এখানে কি? চিরের সংখ্যা, চিরের সংখ্যা বা রেখার সংখ্যা, একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা বা রেখার সংখ্যা। ছোট হাতের এ দ্বারা চিরের প্রস্থ, বি দ্বারা কি? দাগের প্রস্থ, ডি দ্বারা গ্রেটিং ধ্রুবক। হ্যাঁ, সাইন থিটা এন এন ল্যামডা, ডি সাইন থিটা এন ইকুয়াল টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2, আর মিউ ইকুয়াল টু ট্যান থিটা 1। এই হলো আমাদের সূত্র, যে সূত্রগুলো তোমাদের লাগবে। আমি এখানে প্রত্যেকটা এর আগে যে সূত্রগুলো লিখেছিলাম বাংলা অর্থ লিখে দিয়েছিলাম, বা বাংলা অর্থ লেখা ছিল পাশে, এখানে বাংলা অর্থ লেখা নেই, তোমরা তপনের বই থেকে অর্থগুলো দেখে নিবে, তাই না? আচ্ছা, আমরা এখানে একটু উদ্দীপক দেখব। এর আগে যে সূত্রগুলো আমরা দেখলাম, এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কগুলো করব। আমরা একটু উদ্দীপক আছে, উদ্দীপকটি ভালো করে পড়ব। দেখো যে কি বলা আছে এখানে। প্রতি মিটারে 6 × 10⁵ সংখ্যক রেখা সম্পন্ন কোনো অপবর্তন গ্রেটিংয়ের মধ্য দিয়ে 450 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ফিল্টারের সাহায্যে লম্বভাবে আপতিত করা হলো। এই হলো আমার উদ্দীপক, এইটুকু উদ্দীপক। তাহলে এই উদ্দীপকে যদি আমরা খেয়াল করি যে আমাদের কি কি দেওয়া আছে, তাই না? এখানে একটি জিনিস দেওয়া আছে, রেখার সংখ্যা 6 × 10⁵ সংখ্যক রেখা সম্পন্ন কোনো অপবর্তন গ্রেটিংয়ের মধ্য দিয়ে। তাহলে এটা এক রেখার সংখ্যা। তো এই রেখার সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করা হয়? বা চিরের সংখ্যা বা রেখার সংখ্যা, এটি হলো বড় হাতের এন, তাই না? আর এখানে দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য 450 ন্যানোমিটার। তো এখানে তরঙ্গ দৈর্ঘ্যকে কী দিয়ে প্রকাশ করা হয়? ল্যামডা। হ্যাঁ, এখানে ন্যানোমিটারকে আমাদের মিটার করতে হবে, তাই না? তো ফিল্টারের সাহায্যে আপতিত করা হলো, এই হলো আমাদের এখানে দেওয়া আছে। তো এটি দিয়ে কী কী প্রশ্ন করা হয়েছে? হ্যাঁ, তো এখানে বলা হয়েছে যে 1 নম্বরে যে এত ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোর প্রথম ক্রমের অপবর্তন কোণ কত? তাহলে আমার এখানে ক্রম সংখ্যাটা উল্লেখ করে দিয়েছে, প্রথম ক্রম। ক্রম সংখ্যাকে কী দিয়ে প্রকাশ করা হয়? এন, এন ইকুয়াল টু 1। প্রথম ক্রমের অপবর্তন কোণ কত? তাহলে আমরা কি দিয়ে করতে হবে? যেহেতু আমাদের এখানে রেখার সংখ্যা দেওয়া আছে, তাই না? সেহেতু আমাদের সূত্রটি আসবে রেখার সংখ্যা যেটিতে আছে, বা গ্রেটিং ধ্রুবক দিয়ে আমরা এটি করতে পারি। তো কিভাবে করব আমরা? এখানে দেওয়া আছে, ফার্স্টে লিখব তরঙ্গ দৈর্ঘ্য, দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু এত ন্যানোমিটার, 1 মিটার ইকুয়াল টু 10⁻⁹
না 1 ন্যানোমিটার ইকুয়াল টু 10⁻⁹ মিটার। ঠিক আছে, তাহলে আমার ন্যানোমিটারকে মিটার করতে হলে 10⁻⁹ দিয়ে গুণ করতে হবে। ক্রমসংখ্যা n ইকুয়াল টু 1, প্রতি মিটারে রেখার সংখ্যা n ইকুয়াল টু 6 × 10⁵। এখানে একটু এর একক পার মিটার, যেহেতু এখানে বলা হয়েছে প্রতি মিটারে, তাই এখানে দেখানো হয়নি। অপবর্তন কোণ থিটা ইকুয়াল টু হট, এই হচ্ছে আমাদের বের করতে হবে। তো তোমরা আগে একটু চিন্তা করো যে কোন সূত্র দিয়ে অঙ্কটি করা যায়, তাই না? কোন সূত্র দিয়ে অঙ্কটি করা যায় একটু চিন্তা করো। আচ্ছা, এই যে মানগুলো দেওয়া আছে, এই জিনিসগুলো যে সূত্রে দেওয়া আছে, আমাদের সেই সূত্রটি বেছে নিতে হবে। তাহলে আমরা কোন ধরনের সূত্র বেছে নিতে পারি? আচ্ছা, আমরা একটু চিন্তা করি যে এখানে এরকম একটা সূত্র আছে, ডি সমান সমান ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা, তাই না? এই সূত্রটি দিয়ে যে আমরা অঙ্কটি করতে পারি কিনা। ডির পরিবর্তে আবার কি লেখা যায়? 1/n। হ্যাঁ, ডির পরিবর্তে লেখা যায় 1/n, তাহলে 1/n সাইন থিটা এন ইকুয়াল টু কি এন ল্যামডা। তা আমাদের বের করতে হবে থিটা এন, তাহলে সাইন থিটা এনটা এই পাশে থাকুক, তাহলে কি লেখা যায়? বা সাইন কি লেখা যায়? আর আরই গুণ হবে এন ল্যামডা, তাই না? বা সাইনটা এই পাশে চলে যাবে। তাহলে আমার অঙ্কটি করতে হবে এই সূত্র দিয়ে। ঠিক আছে, অঙ্কটি করতে হবে এই সূত্র দিয়ে। তো তোমরা কি বুঝতে পারছো অঙ্কটি? আচ্ছা, এখানে আমি করে দেখালাম, আবার এই পাশে স্লাইডেও করা আছে অঙ্কটি, একটু দেখি। আমরা জানি যেটা লিখলাম, ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ডির পরিবর্তে আবার ডি ইকুয়াল টু কী লেখা যায়? 1/n, তাই না? সেই 1/n লিখলাম। সাইন থিটা বা সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। এখানে আমরা এনটা দিতেও পারি, নাও পারি থিটার সাথে, বা এখানে মানগুলো বসিয়ে দিলাম। বা থিটা ইকুয়াল টু সাইনটা ওই পাশে গেলে কী হবে? বা থিটা ইকুয়াল টু কী লেখা যায়? সাইন ইনভার্স, বাকি যেটা আছে সেটা বসে যাবে, তাই না? এটা গুণ করে কত আসে একটু দেখো। তো এই হলো আমাদের অঙ্কটি। এখানে কত আসে আমরা একটু দেখি। আচ্ছা, বা সাইন থিটা এন ইকুয়াল টু এটা আসছে, বা থিটা ইকুয়াল টু এত, এখানে 15.66 ডিগ্রি। তার মানে প্রথম ক্রমের অপবর্তন কোণ হচ্ছে 15.66 বা 15.66 ডিগ্রি। এই অঙ্কটি প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বুঝতে কি কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে আরেকটু চিন্তা করো, অঙ্কটি খুবই সহজ একটি অঙ্ক। হ্যাঁ, আমাদের যদি সূত্র সম্পর্কে ভালো ধারণা থাকে তাহলে অঙ্কটি করা কোনো ব্যাপার নয়। এরপরে আরও একটি প্রশ্ন দেখি। উদ্দীপকের আলোকে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব কিনা বিশ্লেষণ করো। তাহলে আমরা এখানে প্রথম ক্রমের অপবর্তন দেখলাম, তাহলে আমাদের বের করতে হবে চতুর্থ ক্রমের অপবর্তন। উদ্দীপকের আলোকে দেখতে হবে। হ্যাঁ, তাহলে অপবর্তন সম্ভব কিনা সেটা আমরা কেমনে বুঝবো? হ্যাঁ, অপবর্তন সম্ভব কিনা সেটি আমরা কিভাবে বুঝবো? আমরা এখান থেকে যে সূত্রটি আমরা জানি, ডি সাইন থিটা এন ইকুয়াল টু এন ল্যামডা, এখান থেকে থিটার মানটা বের করার চেষ্টা করব। যদি থিটার মান বের করা যায় চতুর্থ ক্রমের জন্য তাহলে অপবর্তন সম্ভব, আর যদি না যায় তাহলে অপবর্তন সম্ভব না। বুঝতে পারছো ব্যাখ্যাটি কিভাবে দিতে হবে? আমাদের এখানে কোণের মানটি বের করতে হবে। যদি কোণের মান বের করা যায় তাহলে অপবর্তন সম্ভব, আর না হলে অপবর্তন সম্ভব নয়। ঠিক আছে, আমরা শুরু করি। আমাদের কি কি দেওয়া আছে? আগের জিনিসগুলোই দেওয়া আছে, তাই না? তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, হ্যাঁ, ন্যানোমিটার মিটার করলাম। ক্রমশ সংখ্যা, এখানে একটু ভুল হয়েছে। ক্রমশ সংখ্যা এটা হবে 4, হ্যাঁ, ক্রমশ সংখ্যা এটা হবে 4। প্রতি মিটারে রেখার সংখ্যা n ইকুয়াল টু এত। থিটাটি বের করতে হবে। আচ্ছা, তো দেওয়া আছে, আমরা করলাম। থিটা বের করতে হবে।
আমরা সূত্রে চলে যাই। তো আমরা জানি যে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, বা ডির পরিবর্তে 1/n সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, বা সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, তাই না? এই হলো আমাদের অঙ্ক। হ্যাঁ, এখন মান বসিয়ে দিতে হবে। তাহলে ডি সাইন থিটা ইকুয়াল টু এত, এখানে এটি করলাম আমরা, তাই না? তারপরে হচ্ছে যে এখানে মান বসিয়ে দিলাম। শুধু এখানে আগেরটার সাথে কি চেঞ্জ হয়েছে একটু দেখো, ক্রম সংখ্যা, হ্যাঁ, এই এনের পরিবর্তে কত, এখানে 4 ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, এনের পরিবর্তে 4 ব্যবহার করা হচ্ছে 4তম ক্রমের জন্য। ঠিক আছে, আমরা এখানে দেখলাম যে সাইন থিটা ইকুয়াল টু 1.8, যা সম্ভব নয়, কারণ তোমরা জানো যে সাইনের সর্বোচ্চ মান 1, হ্যাঁ, আর সর্বনিম্ন মান -1, এর মধ্যেই থাকে, -1 থেকে 1-এর মধ্যে থাকে। তাহলে এখানে সাইন থিটা ইকুয়াল টু 1.08 হবে না, সুতরাং চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব নয়। তাই না? খুব সুন্দর একটি অঙ্ক, যে চতুর্থ ক্রমের বা পঞ্চম ক্রমের অপবর্তন সম্ভব কিনা এভাবে বলতে পারে। তাহলে চতুর্থ ক্রমের অপবর্তন সম্ভব নয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনার আমরা একবারে শেষ প্রান্তে চলে এসেছি, তাই না? তো তোমরা তোমাদের বাসায় বসে যখন অঙ্কগুলো করবে, সেই অঙ্কগুলো করতে গেলে আগে তোমাদের সূত্রের যে বাংলা কথাগুলো আছে, সূত্র মুখস্থ করার আগে সেই বাংলা কথাগুলো আগে ভালোভাবে তোমাদের পড়তে হবে, জানতে হবে। কোনটিকে কি দিয়ে প্রকাশ করা হয় সেই বাংলা কথাগুলো যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা অঙ্ক কোনোভাবেই করতে পারবো না। আর এখানে দেখবা যে এক এক জায়গায় এক একটা প্রতীকের এক একটা অর্থ। হ্যাঁ, যেমন আমরা এখানে ডি, যদি ছোটো হাতের ডি এর কথা বলি, এটি কোনো কোনো জায়গায় ডিস্ট্যান্স, দূরত্ব বোঝায়। আবার এখানে কিন্তু গ্রেটিং ধ্রুবক, তাই না? ডি দ্বারা এখানে কি বোঝানো হচ্ছে? গ্রেটিং ধ্রুবক। এ, ছোটো হাতের এ দিয়ে এখানে কি বোঝানো হচ্ছে? এ দিয়ে কখনো কখনো দূরত্ব বোঝায়। হ্যাঁ, আবার এখানে এ দিয়ে কি বোঝানো হচ্ছে? এটাও দূরত্ব, বাট এটা হলো চিরের প্রস্থ বা চিরের ব্যবধান। এই জিনিসগুলো কিন্তু, এই অর্থগুলো যদি না জানা থাকে, আমরা অঙ্ক কোনোভাবেই কোন সূত্রে পড়বে সেটি আমরা বের করতে পারবো না। হ্যাঁ, তারপরে এখানে দেখবা যে ডি এর ক্ষেত্র 2টা সূত্র আছে, এর ক্ষেত্র 2টা সূত্র আছে। কেমন? যেমন একটা জায়গায় লেখা আছে যে ডি সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা। ঠিক আছে, আরেকটা জায়গায় লেখা আছে, দেখবা যে ডি সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। ডি সাইন থিটা ইকুয়াল টু লেখা আছে 2n+1 λ/2, তাই না? এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব, এটা কোন ক্ষেত্রে ব্যবহার করব, এটি আমাদের জানতে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যে অপবর্তনের ক্ষেত্রে কখনো কখনো উজ্জ্বল ঝালর সৃষ্টি হয়, কখনো কখনো অন্ধকার ঝালর সৃষ্টি হয়, তাই না? উজ্জ্বলতার ক্ষেত্রে একরকম, অন্ধকারের ক্ষেত্রে একরকম। তো এই বিষয়গুলো কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করা হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব নেক্সট ক্লাসে। তারপরে আছে যে এখানে ছোটো হাতের এর ক্ষেত্র আছে এ সাইন থিটা ইকুয়াল টু এন ল্যামডা, আর এখানে আছে যে এ সাইন থিটা ইকুয়াল টু 2n+1 λ/2। এটার ক্ষেত্রে 2টা, এটাও উজ্জ্বল ব্যতিচার, অন্ধকার ব্যতিচার আমরা জানি। একটা উজ্জ্বল ব্যতিচারের জন্য আর একটা অন্ধকার ব্যতিচারের জন্য। ঠিক আছে, তো এই বিষয়গুলো তোমাদের ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, আশা করি আমরা সামনের ক্লাসে আরও ভালো ভালো অঙ্ক করব, কঠিন কঠিন অঙ্ক করব। তো তোমরা নেক্সট ক্লাস শোনার আগে
বাসায় অবশ্যই ভালোভাবে সূত্রগুলো মুখস্থ করবে অর্থসহ। তো আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই থাকবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘ ছুটির পরে, দীর্ঘ ছুটির পরে, বড়দিনের পরে আজকে তোমাদের সামনে আবার হাজির হলাম। তো তোমরা সবাই আশা করি বড়দিন ভালোভাবে পালন করেছো। সবাই আবার পুরোদমে লেগে যাও। তোমরা জানো যে তোমাদের পরীক্ষার একটা মোটামুটি একটা আভাস দিয়েছে কবে তোমাদের পরীক্ষা হতে পারে। এই জন্য কোনোভাবেই সময় নষ্ট করবে না, সময়টাকে কাজে লাগাও। জীবনে যদি কিছু করতে চাও সময়টাকে কাজে লাগাও, তাহলে অবশ্যই তোমাদের লক্ষ্য যেটা আছে সেটিতে পৌঁছাতে পারবে। ঠিক আছে, ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।